সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আলোচনা করব, সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। এখানে তোমাদের পূর্ণমান থাকছে 70 নম্বর এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল যদি পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারে কি প্রশ্ন দেওয়া রয়েছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখুন। যে কোনো 3টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে নেবুর পাতায় গরম চা হে বৃষ্টি ড্যাশ যা। এখানে অপশন দেওয়া আছে ইতালিতে, লন্ডনে, স্পেনে। তো নেবুর পাতায় গরম চা হে বৃষ্টি স্পেনে যা, অপশন এখানে তোমাদের শূন্যস্থানে বসবে স্পেনে। 2 নম্বর হচ্ছে কবি ড্যাশ নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। অপশন দেওয়া আছে আত্রাই, পদ্মা, শিলাবতী। তো কবি আত্রাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। 3 নম্বর বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের পুলিশের খালাসির ছদ্মবেশে পিস্তল চুরি করেন। তো বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন। 4 নম্বর পটলবাবু অভিনয়ের সময়ে সংলাপ হিসাবে বলেছিলেন ওহ, উহ না আহ এই শব্দটি। তো পটলবাবু অভিনয়ের সময়ে সংলাপ হিসাবে বলেছিলেন আহ এই শব্দটি। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বর জায়গায় খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 প্রশ্ন অভিনয়ের সময় পটলবাবুর হাতে কোন পত্রিকা ছিল? উত্তর লিখবে অভিনয়ের সময় পটলবাবুর হাতে যুগান্তর পত্রিকা ছিল। 2 নম্বর হচ্ছে কে টাউন স্কুলের হয়ে দ্বিতীয় গোল করেছিল? তো উত্তর লিখবে এখানে রঞ্জিত। ওকে, রঞ্জিত টাউন স্কুলের হয়ে দ্বিতীয় গোল করেছিলেন। 3 নম্বর নরহরির মা চিন্তাশীল নরহরির অবস্থা দেখে কোথায় যেতে চেয়েছিলেন? তো নরহরির মা চিন্তাশীল নরহরির অবস্থা দেখে কাশী যেতে চেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 নম্বর ডেভিড ডেভান্ড কোন দেশের জাদুকর ছিলেন? উত্তর লিখবে ডেভিড ডেভান্ড ইংল্যান্ডের জাদুকর ছিলেন। নেক্সট হচ্ছে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 2 করে। 2 4 নম্বর। 1 প্রশ্ন হি হি তুক করা হলো না। ঠিক আছে, বক্তাকে কাকে সে কথা বলেছে? এখানে উত্তর লিখবে গাধার কান গল্পে টুনু সমরেশকে কথা বলেছে। ঠিক আছে, অর্থাৎ বক্তা হচ্ছে কে? টুনু। ওকে, সমরেশ গাধা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে এই কথা বলেছেন। 2 নম্বর আদর করবি তাতেও ভাবতে হবে নরু। এই প্রশ্নের উত্তরে নরু মাকে কি বলেছিল? কি বলেছিল? ঠিক আছে, উত্তর লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে নরহরির ভাগ্নেকে আদর করতে বলায় সে বলে আদর করার আগে কিভাবে আদর করবে তা ভাবতে হবে। তখন তার মা বলে আদর করবি তাতেও ভাবতে হবে নরু। এর প্রত্যুত্তরে নরু জানায় ছোটবেলাকার আদরের উপরে ছেলের ভবিষ্যৎ নির্ভর করে। ছেলেবেলাকার একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে সমস্ত যৌবন জীবন আচ্ছন্ন করে রাখে। এটা ভাবলেই আর ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে হয় না। এরপর দেখো 3 নম্বর সেলো ভার্ন এর ব্যাট ও বল কেন এবং কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। উত্তর লিখবে সেলো প্রথমে ব্যাট করতে চেয়ে টসে হেরে গিয়েছিল, তাই সে রাগে ও বেদনায় ভার্নের বল ও ব্যাট বাড়ির পিছনের ঝোপে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 4 নম্বর হচ্ছে পটলবাবুর ভালো নাম কি? তিনি কিসের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন? উত্তর লিখবে পটলবাবুর ভালো নাম শ্রী শীতলাকান্ত রায়। ওকে, তিনি একজন অন্যমনস্ক বদ মেজাজি পেডেস্ট্রিয়ানের অর্থাৎ পথচারীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর করে। 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। তার 1 প্রশ্ন হচ্ছে ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল? উত্তর লিখবে স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত রচিত পাঠ্য স্বাধীনতা সংগ্রামে নারী নামক গদ্যাংশ থেকে জানা যায় ননিবালা দেবী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গন্ডিকে দরখাস্ত লিখে দিয়েছিলেন। ননিবালা দেবী দরখাস্তে লিখেছিলেন তাকে যদি বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রীর কাছে রেখে আসা হয় তাহলে তিনি খাবেন। ঠিক আছে, এই দরখাস্তের পরিণতি কী হয়েছিল? উত্তর লিখবে শেষ পর্যন্ত অবশ্য গোল্ডি সাহেব তার দরখাস্ত নিয়ে ছিঁড়িয়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দেন। এই ঘটনার প্রতিবাদে ননিবালা দেবী আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে ওঠে গোল্ডির মুখে এক চট বসিয়ে দেন। নেক্সট হচ্ছে 4 নম্বর বছর 50-এর বেটেঘাটো নাট্যপ্রিয়
পটলবাবুকে তোমার কেমন লাগতো তা নিজের ভাষায় লেখো, অথবা পটলবাবুর যে চরিত্র সেটাও তোমাদের লিখতে বলতে পারে, তো একই উত্তর কিন্তু তোমরা লিখবে। তো পটলবাবু জীবনে বহুবার বহু ক্ষেত্রে আঘাত পেয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি, কখনো হতাশ হননি। জীবনে তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। জীবন যুদ্ধে লড়াই করতে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে যায় অনেক দিন পর। 52 বছর বয়সে যখন অভিনয়ের ডাক পেলেন, তখন সেই স্বপ্ন আবার জেগে উঠল। নিজের সমস্ত ক্ষমতা দিয়ে তিনি ফুটিয়ে তুললেন মনের ভাব। সবার কাছে বাহবা পাওয়াটাই তার পারিশ্রমিক ধরে নিয়ে পটলবাবু বাড়ি ফিরে আসেন। এর থেকে বোঝা যায় তিনি একজন সত্যিকারের শিল্পী। তাহলে 3 নম্বর হচ্ছে অন্ধ কুসংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরে জীবনে সাফল্য আসে। গাধার কান গল্প অবলম্বনে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো। এখানে উত্তর লিখবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গাধার কান গদ্যাংশে ফুটবল খেলার ফাইনালে হাফ টাইমের আগে ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়ে টুনু হাল ছেড়ে দেয়। সে ধরে নেয় যে সে আর খেলতে পারবে না। পায়ে অসহ্য ব্যথা হওয়ায় সে পায়ের কাছে বল পেলেও সেটা পাস করে দেয়। এই সুযোগে প্রতিপক্ষ দল গোল করে। এরপর হাফ টাইমে গ্রিন নিজের আঘাত দেখিয়ে টুনুকে বোঝায় যে খেলার সময় এইসব সামান্য আঘাতের কথা মনে রাখতে নেই। খেলার সময় একটাই লক্ষ্য, গোল করা। ব্যথার কথা ভুলে তখন একটা কথাই মনে রাখতে হবে যে তাদের জিততে হবে। তাছাড়া টুনু তাদের ভরসা, সে চেষ্টা করলেই পারবে। সে যদি চায় 3 গোল করতে পারে, সে চাইলেই তাদের স্কুলকে জেতাতে পারে। গ্রিনের এই সমস্ত কথাই টুনুর মনেও জেদ চাপে। সেও উৎসাহ পেয়ে যায় এবং হাফ টাইমের পর অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলে তার স্কুলকে জিতিয়ে দেয়। খেলার শেষে দেখা যায় তাদের স্কুল 4 গোল করেছেন। যদিও খেলা শুরুর আগে তারা ভেবেছিল জিতবে না, কারণ খেলার আগে গাধার কান না মূললে তাদের পক্ষে জেতা সম্ভব নয়, এটাই ছিল তাদের ধারণা। সেদিনও তাই গাধার খোঁজ করা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। তাই তারা ধরেই নিয়েছিল হেরে যাবে। কিন্তু শেষ পর্যন্ত টুনুর ও দলের সকলের মানসিক জোর ও প্রবল প্রচেষ্টায় তারা ফাইনালে জিতে যায়। সুতরাং এটাই প্রমাণিত হলো যে আনুগত্যের জোরে নয়, মানসিক জোর ও প্রবল চেষ্টায় সাফল্য নিয়ে আসে। পরের প্রশ্ন 5 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, বই থেকে মুখ তুললে টই পাওয়া যাবে। রাতের বেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা। সঠিক উত্তর অপশান খয়েরটা হবে সকালবেলা। 5-এর 2 নম্বর, বাপ মায়েরা যাবে তবে কুকুরে আতকে মুচ্ছ, ওকে, আর আছে ঘাবড়ে। তো কী হবে? বাপ মায়েরা যাবে তবে মুচ্ছ, ওকে। 5-এর 3 নম্বর, ধ্যান গম্ভীর এই যে ভূধর জপমালা জলমালা ড্যাশ ধৃত পান্তর। এখানে অপশান দেওয়া হচ্ছে গিরি, শৃঙ্গ, নদী, সাগর। উত্তর লিখবে অর্থাৎ শূন্যস্থানে বসাবে কি নদী, ঠিক আছে। 5-এর 4 নম্বর, দিন প্রলয়ে কবিতাটি লেখেন শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, সুকান্ত ভট্টাচার্য, মৃদুল দাশগুপ্ত। তো দিন প্রলয়ে কবিতাটি কে লেখেন? উত্তর হচ্ছে শঙ্খ ঘোষ। 6 নম্বর থেকে খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 3টি প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 3 = 3। 6-এর 1-এর প্রশ্ন, কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছেন? উত্তর হচ্ছে শক, হুন, পাঠান, মোগল এক দেহে লীন হয়েছেন। 6-এর 2 নম্বর, দিনের শেষে ছোট ছোট ছেলে মেয়েদের ঘরে ফেরার সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? উত্তর লিখবে পাখিদের ঘরে ফেরার সঙ্গে তুলনা করেছেন। 6-এর 3 নম্বর, টই কাঁপে সব, টই কোথায় কাঁপে? উত্তর লিখবে ছোট পাখির রং বেরঙের পাখায়। 6-এর 4 নম্বর, কি এখনই আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তর লিখবে এখানে ঈশ্বর এখনই আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। 7 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 × 4 নম্বর দেওয়া আছে। 7-এর 1-এর প্রশ্ন, চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে, কে কিভাবে চমকে দেবেন? উত্তর হচ্ছে এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্য এঁকে চমকে দেবেন। সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের খেলা দেখা যায়। সেই অপরূপ রঙের যে দৃশ্য তা বোধহয় ঈশ্বরের সৃষ্টি। 7-এর 2 নম্বর বলা হচ্ছে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর লিখবে ভারত তীর্থ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগর তীর রূপে বর্ণনা করেছেন। সাগরে যেমন নানা নদীর ধারা এসে মিলিত হয়, তেমনি এখানেও নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি, নানা সম্প্রদায়ের মানুষ এসে মিলিত হয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে।
তাদের 3 নম্বর, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কি হয়েছিল। তো অতীতে শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি জাতি ও বিদেশি শক্তি ভারতবর্ষকে পদানত করতে এদেশে এসেছিলেন। এখানে এসে তারা সবাই এক দেহে লীন হয়ে গিয়েছিল। আমাদের সভ্যতার মাঝে তারা নিজেদের মিশিয়ে দিয়েছিল। 8 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 5 ওখানে 10 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এর প্রশ্ন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কবির অনিষ্ট কি। উত্তর লিখবে, উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবির থেকে নেওয়া হয়েছে। পশ্চিমী দেশগুলি তাদের যুক্তিবাদ, উন্নততর বিজ্ঞান বাণিজ্য নিয়ে বিশ্বের সামনে হাজির হয়েছে। নানা আবিষ্কারে পশ্চিমী দেশগুলি সারা বিশ্বকে অবাক করেছে। এই পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে কবির অনিষ্ট ভারতবর্ষেরও উচিত তার ব্রহ্মবাদী দর্শন, অধ্যাত্মবাদ, সংস্কৃতি প্রভৃতি নিজস্ব ঐতিহ্যকে পাশ্চাত্যের সামনে তুলে ধরা, যাতে দান প্রতিদানে প্রাচ্য ও পাশ্চাত্য মিলে উন্নততর সভ্যতা গড়ে উঠতে পারে। 8-এর 2 নম্বর, দিন ফুরলেও মাঠ ছাড়ে না। আচ্ছা, বক্তা কে, কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে, কেন একথা বলা হয়েছে। সেখানে বক্তা হলেন শঙ্খ ঘোষের দিন ফুরলে কবিতার ছোট শিশুগুলির বাবা, অর্থাৎ বাবা এই কথাগুলো বলেছিল। কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল না, ছোট্ট শিশুগুলি যারা মাঠে খেলছে তাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে। কেন বলেছেন না, দিনের শেষে সন্ধ্যা হয়ে এলেও শিশুগুলি মাঠ ছেড়ে ঘরে ফিরতে চায় না, তাই একথা বলা হয়েছে। 8-এর 3 নম্বর, পোহায় রজনী, অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারততীর্থ কবিতায় রূপায়িত হয়েছে। দেখো, উত্তর লিখবে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছে প্রজ্বলিত হোমানলে দুঃখের সব রক্ত শিখা জ্বলে পড়ে গিয়ে শুরু হবে নতুন দিনের দুঃখের অন্ধকার রাত শেষ হয়ে সুখের সূর্যালোক নতুন পথকে করবে মসৃণ। বহু প্রাণের বিনিময়ে সৃষ্টি হবে এক নতুন প্রাণের মহামানবের তীর্থসম এই বিপুলা পরাধীনতা মুক্তির নব আনন্দে জেগে উঠবে। 9 নম্বর দাগে খুব সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 9-এর 1-এর প্রশ্ন, দুপুরে বেশি ঘুমোলে কার মেজাজ খিটখিটে হয়ে যায়। তো দুপুরে বেশি ঘুমালে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায়। 9-এর 2 নম্বর, মেম একগাল হেসে পরিষ্কার বাংলায় সোনাটি একে কি বলেছিল। তো মেম একগাল হেসে পরিষ্কার বাংলায় সোনাটি একে বলেছিল, আমি আজ সোনালি ঘুমটি দেওয়া লাল গাউন পরব। 9-এর 3 নম্বর, মাকু উপন্যাসটির রচয়িতার নাম কি। উত্তর লিখবে, মাকু উপন্যাসটির রচয়িতার নাম হচ্ছে লীলা মজুমদার। 10 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 3 নম্বর দেওয়া আছে। 10-এর 1-এর প্রশ্ন, মাকুর সঙ্গে পরীর রানীর বিয়ের ঘটনা লেখো। উত্তর লিখবে, পরীদের রানীর খেলা শেষ হতে তাকে পিঠে নিয়ে 2 বড় বড় ঘোড়া আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসলো। অধিকারী পরীদের রানীর হাত ধরে নামালো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো। সং বেতের ঝুড়িতে 2 গাছি মোটা গড়ে মালা আর বড়ে টোপর এনে রাখলো। জোরে জোরে বাজনা বাজতে লাগলো, ফুল পড়তে লাগলো। এইভাবে মহা ধুমধামের সঙ্গে মাকু আর পরীদের রানীর বিয়ে হয়ে গেল। 10-এর 2 নম্বর, টিয়ার কান্না এলো, দিদি ষষ্ঠী ঠাকুরন ওকে খেয়ে ফেলেনি তো। কাকে খেয়ে ফেলেনি, তার দিদি সোনা এর উত্তরে কি বলেছিল। ওকে, এখানে উত্তর লিখবে, বনের ঝোপে ঝাড়ে মাকুকে খুঁজে না পেয়ে টিয়া সোনাকে প্রশ্ন করেছিল যে ষষ্ঠী ঠাকুরন মাকুকে খেয়ে ফেলেছে কিনা। তো সোনা চটে গিয়ে উত্তরে বলেছিল যে মাকু ক্ষীর দিয়ে তৈরি নয়, ও টিন, রবার, স্প্রিং আর প্লাস্টিক দিয়ে তৈরি, ওকে ষষ্ঠী ঠাকুরন তো নয়ই, বাঘেও খাবে না। এরপর হচ্ছে 11 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর যা প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 11-এর 1-এর দাগে মাকু বইয়ের নাম কি সোনাটিয়ার অ্যাডভেঞ্চার হলে বেশি ভালো হতো, তোমার কি মনে হয়, এই বিষয়ে তোমার মতামত লেখো। তো না, মাকু বইয়ের নাম সোনাটিয়ার অ্যাডভেঞ্চারের চেয়ে মাকুর নামটাই বেশি যুক্তিসঙ্গত, কারণ মাকু চরিত্রটিকে কেন্দ্র করেই পুরো গল্প আবর্তিত হয়েছে। মাকু চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয়। সবাই মাকুর নাম শুনেছে, কিন্তু গল্পে কেউই তার সম্পর্কে খুব বেশি জানে না। মাকু যন্ত্র মানব, কিন্তু সে মানুষের মতোই সব কাজ করতে পারে।
তাকে গল্পের অনেকগুলি চরিত্র খুঁজে বেড়াচ্ছে। এমন সময় আসে যখন একমাত্র মাকুই পারত সার্কাস পার্টিকে বিপদ থেকে উদ্ধার করতে। গল্পের পাতায় পাতায় মাকুর কথা বারংবার উঠে এসেছে, তাকে চিনতে, তাই গল্পের নাম মাকু যথার্থ হয়েছে এবং ও তার সম্বন্ধে জানতে পাঠকদের একটা কৌতূহল গল্পে তৈরি হয়েছে। 11 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, সোনা টিয়ার পিসে মশাই বনে এসেছিল কেন? এখানে উত্তর লিখবে, সোনা টিয়ার পিসে মশাই পুলিশের বড় সাহেব, তিনি নোটো মাস্টার আর ঘড়িওয়ালাকে ধরতে বনে এসেছিলেন। তারা যে এখানে এসেছে, যে এখানে আছে, তিনি এ খবর জানতেন। সোনা টিয়ার বাড়ি গিয়ে তিনি শোনেন যে তারা বনে পালিয়েছে। তখন পিসে মশাই আর সোনা টিয়ার বাবা বনে গিয়ে দেখে যে তারা নদীর ধারে ঘুমোচ্ছেন। তখন বাপিকে বাড়ি পাঠিয়ে দিয়ে পিসে মশাই সোনা টিয়ার কাছে রইলেন। 12 নম্বর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিকটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 12 1 প্রশ্ন, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা, প্রযোজক কর্তা। তো যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় কি? প্রযোজক কর্তা। 12 2 নম্বর, কোনটি কর্মের বিপসার উদাহরণ? কি কি খাবে? ঘরে ঘরে শাঁখ বাজে, আমতা আমতা করে কথা বলছো কেন? কোনোটি নয়। তো এখানে কর্মের বিপসা কোনটি? অপশান কয়েকটা সঠিক উত্তর হবে, কি কি খাবে এটা। 12 3 নম্বর হচ্ছে কারক কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার না 7 প্রকার? তো কারক হচ্ছে 6 প্রকার। এরপর 12 4 নম্বর দাগে কোনটি সঠিক নয়? এখানে অপশান দেওয়া হচ্ছে 10 যোগ তব্য দ্রষ্টব্য, পা যোগ অনীয় পানীয়, ক্রি যোগ তব্য কর্তব্য, মৃ যোগ অনীয় স্মরণীয়। এখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে 10 যোগ তব্য দ্রষ্টব্য এটা। এরপর দেখো 12 5 নম্বর দাগে কোনটি তদ্ধিত প্রত্যয় নয়? তব্য, স্নেক, ময়াট, মতুব। এগুলোর মধ্যে কোনটা তদ্ধিত প্রত্যয় নয় সেটা আমাদের লিখতে হবে। উত্তর লিখবে অপশন কয়েকটা, তব্য এটা তদ্ধিত প্রত্যয় নয়। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর দাগে, নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 13 1 প্রশ্ন, ড্যাশ যোগ তব্য সমান সমান বক্তব্য। তো এখানে শূন্য স্থানে বসবে কি? বচ যোগ তব্য সমান বক্তব্য। 13 2 নম্বর, অর্থহীন উক্তি সমান সমান ড্যাশ, এটাকে এক কথায় প্রকাশ করে লিখতে হবে। তো এক কথায় প্রকাশ করলে হবে প্রলাপ। অর্থহীন উক্তি এটা এক কথায় হচ্ছে প্রলাপ। 13 3 নম্বর, মনু যোগ ড্যাশ সমান মানব। তো মনু যোগ ন সমান সমান মানব। ওকে, মূলধন ছয় নয়। আর 13 4 নম্বর হচ্ছে 10 মিলে করি কাজ। এখানে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এই 10 এই শব্দটার এটা হচ্ছে আমাদের কর্তৃকারকে এই বিভক্তি, ঠিক আছে। 13 5 নম্বর দেখে কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। এখানেও কারক বিভক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। এই যে কলকাতায় এই শব্দটার এটা হচ্ছে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। নেক্সট 14 নম্বর দেখে পত্র রচনা করে যে কোনো একটি প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কয়েক দাগে, অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। কয়েক দাগে দেওয়া আছে পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। যে কোনো একটি পত্র তোমাদের লিখতে হবে। তো আমি এখানে তোমাদের দুটো পত্র লিখে দিচ্ছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে। দেখো এখানে প্রথমে লিখছি বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। এটা কিভাবে লিখবে? মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অথবা শিক্ষিকা হলে লিখবে কি শিক্ষিকা মহাশয়া। এরপর বিদ্যালয়ের পুরো নাম লিখবে, পুরো ঠিকানা লিখবে এবং তারিখ লিখবে, ঠিক আছে। তারপর আমাদের বিষয় যেটা সেটা লিখবে এখানে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, ঠিক আছে। এখানে আমরা লিখছি মহাশয় অথবা মহাশয়া। শিক্ষিকা হলে লিখবে মহাশয়া, শিক্ষক হলে লিখবে কি মহাশয়। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী লিখবে, ছাত্রী হলে লিখবে ছাত্রী। আমি গত 23/11/2024 থেকে 27/11/2024 পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, ঠিক আছে। এই ডেটটা তোমরা চাইলে কিন্তু পরিবর্তন করে দিতে পারো। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তো এইভাবে আমরা লিখলাম খুব সংক্ষেপে। এরপর লিখবে বিনীত লিখে আপনার একান্ত অনবদ্য ছাত্র বা ছাত্রী হলে লিখবে ছাত্রী এবং নিজের পুরো নামটা এখানে লিখবে। তারপর শ্রেণী হচ্ছে 7ম, রোল নাম্বার লিখবে, সেকশন থাকলে সেকশনটা এখানে লিখবে, ঠিক আছে। এরপর পরের যে পত্রটা রয়েছে, পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে পত্র লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখবে প্রথমে নিজের নাম, নিজের ঠিকানা এবং ডেট লিখবে বা তারিখ লিখবে। তারপর প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা লিখবে। তারপর দেখো আমরা লিখছি এখানে পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সেই বিষয়ে তোমাকে জানাবো। এবছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। নবমীতে আমি আমার পরিবারের সাথে
আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কিভাবে তোমার পুজোর ছুটি উদযাপন করেছো অবশ্যই জানাবে। ঠিক আছে, ইতি তোমার বন্ধু লিখে নিজের নামটা এখানটায় লিখবে। ওকে, তারপর নিজের বন্ধুর নাম, নিজের বন্ধুর পুরো ঠিকানা, ঠিক আছে, এবং তারিখ এখানটায় লিখবে। এইভাবে তোমরা এই পত্রটিকে কিন্তু লিখবে। এরপর দেখো এবং একটা ডেট এখানটা দেবে। ঠিক আছে, এরপর রয়েছে 15 নম্বর দাগে হবে এটা, নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করা। প্রশ্নের মান 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে বিজ্ঞান ও কুসংস্কার। এরপর হচ্ছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। আর কয়ের দাগে দেওয়া আছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা ছাত্র সমাজের ভূমিকা। তো যে কোনো একটি বিষয়ে একটি প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে। তো আমি এখানে বিজ্ঞান ও কুসংস্কার এর সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লিখছি। দেখো, প্রথমে লিখবে ভূমিকা। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে সভ্যতার ক্রমোন্নতি ঘটেছে, কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদধন্য হয়েও আমরা যুক্তিহীন অন্ধবিশ্বাস ও প্রচলিত কুসংস্কারকে অনেক ক্ষেত্রেই প্রবলভাবে বিশ্বাস করি। ফলে আমাদেরই জীবনে ঘটে যায় অযাচিত অনভিপ্রেত কিছু ঘটনা। এরপরের পয়েন্টে আমরা লিখছি কুসংস্কারের বিভিন্ন রূপ। যুক্তিহীন, ব্যাখ্যাহীন প্রচলিত প্রথা প্রকরণ গভীরভাবে মেনে চলাই হচ্ছে কুসংস্কার। এক চোখ দেখা, এক শালিক দেখা, শূন্য কলসি দেখা, পিছন থেকে ডাকা, রাস্তায় বিড়াল পার হওয়া, ডান চোখ বা বাঁ চোখ কাঁপা, ঠিক আছে, হাঁচি, টিকটিকের ডাক, এইরকম বৈচিত্র্যময় নানাবিধ কুসংস্কারের নাগপাশে আমাদের জীবনযাত্রা বহমান। এরপর আমরা লিখছি কুসংস্কারের প্রভাব। অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ খ্যাতিসম্পন্ন চিকিৎসক, অধ্যাপক, এরপর হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় বহুমূল্য পাথর ও রত্ন গ্রহণ করে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়। অনেকেই মুখে বিজ্ঞান মনস্কতার কথা উচ্চ কণ্ঠে বললেও হাতে ধারণ করেন মাদুলি বা কবজ। প্রকৃতপক্ষে একটি অসাধু চক্রের তৈরি করা ফাঁদ হাতছানি দেয় বহু শিক্ষিত মানুষকে। নেক্সট, ধর্ম ও কুসংস্কার। সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বিধবা বিবাহ প্রচলনের বিরোধিতা প্রভৃতি নানাবিধ কুসংস্কারের পিছনে ছিল তীব্রতম ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কার। প্রকৃতপক্ষে যথার্থ ধর্ম কখনোই মানবতা বিরোধী কর্মধারায় বিশ্বাস করে না, বরং ধর্ম অসহায় মানুষের আশ্রয়স্থল। এরপর হচ্ছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানভিত্তিক নানা প্রচেষ্টা। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের অচলায়তনকে এক মুহূর্তে ধূলিসাৎ করা সম্ভব নয়, তবু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুসংস্কারের প্রবল প্রভাব থেকে জনসমাজকে মুক্ত করা সম্ভব। বিজ্ঞান চেতনার সঠিক প্রসারের ফলে কুসংস্কারের পাহাড় প্রমাণ অন্ধত্বকে দূরীভূত করা যায় যদি বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রথা মাফিক বিজ্ঞানের যুক্তিনিষ্ঠতাকে শিক্ষার্থীর মননে পৌঁছে দেওয়া যায়। ওকে, এরপর আমরা লিখছি উপসংহার। কুসংস্কার, মূঢ়তা আর প্রচলিত লোকাচারের অচলায়তন তখনই ভেঙে ফেলা সম্ভব যখন প্রকৃত বিজ্ঞান শিক্ষা আঘাত করতে পারবে কুসংস্কারের লৌহ কপাটে। কুসংস্কারহীন সমাজ অলীক কল্পনা নয়। ওকে, আমাদের শুভ বোধের উন্মেষ আর বিজ্ঞান ও প্রযুক্তির যৌথ সম্মেলনে অবসান ঘটবে কুসংস্কারের বর্বরতা। তো এইভাবে আমরা এই প্রবন্ধ রচনাটাকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবে। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ দর্শন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।